হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আজ আমি তোমাদের জন্য নতুন একটি বাস্তব গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি শোনার সাথে সাথেই তোমাদের বাকিটা শুনলেই বুঝতে পারবেন। আমার মামার ৫৫ বছর বয়স হলে কি হবে, কিন্তু তিনি এখনও যুবক। পুরুষের মতো শরীর স্বাস্থ্যের অধিকারী ছিলেন। তিনি মামিকে খুব ভালোবাসতেন আর সবসময় মামিকে হাসি খুশি রাখতেন। কিন্তু যখন রাত হতো তখন আমার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতে থাকত। তারপর আবার দেখতাম যখন আমি ঘর থেকে বেরোতেন তখন তিনি খুব কষ্ট করে হাঁটতেন। মামির এরকম অবস্থা দেখে আমার খুব কষ্ট হতো। আমি ভাবতে থাকতাম মামা মামির সাথে এমন কি করে যে মামির অবস্থা এরকম খারাপ হয়ে যায়। মামি রাতে আমার সাথে ঘুমাতেন। সেদিন মামির অবস্থা খুব খারাপ ছিল। তাই মামি আমাকে ডেকে বললেন, বৌমা তুমি তোমার মামাকে এক গ্লাস জল দিয়ে এসো। কিছু সময় পরে যখন আমি ঘুমিয়ে গেলেন তখন আমি মামির শাড়ি পরে ঘোমটা টেনে মাকে জল দিতে চলে গেলাম। যখনই আমি জল রেখে পিছন দিকে ঘুরলাম তখনই মামা আমার হাত ধরে নিজের দিকে টেনে নিলেন। এরপরে মামা আমাকে মামি ভেবে সারারাত আমার সাথে। আমার নাম শিলা। আমি এক গরিব পরিবারের মেয়ে। আমার বাবা অনেক কষ্টে আমাদের মানুষ করেছেন। আমি দেখতে খুবই সুন্দরী। আর এখন আমার বয়স মাত্র ১২ বছর। আমি আমার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার বড় দাদা অঙ্কুর, আমি মা বাবার সাথে খুবই হাসি খুশি জীবন কাটাচ্ছিলাম। ১ বছর আগে আমার দাদার বিয়ে হয়েছে। দাদার বিয়েতে আমি খুব আনন্দ করেছি। দাদার বিয়ের পরে আমার বৌদি হয়ে যে শেষে খুবই ভালো। বৌদি আমাকে খুবই ভালোবাসত আর বাবা মাকেও খুবই ভালোবাসত। এই কারণে আমার বাবা মাও খুব খুশি। আমরাও সবাই বৌদিকে খুব ভালোবাসতাম আর আমার দাদা ও বৌদিকে খুব ভালোবাসত। আমার দাদার শহরের একটা অফিসে কাজ করত। সে যখন অফিস থেকে বাড়ি আসত তখনই আমাদের সবার জন্য কিছু না কিছু জল জিনিস অবশ্যই নিয়ে আসবি। এই সব কারণে আমি খুব খুশি ছিলাম। আমি মনে মনে এটাই ভাবতাম যে ভগবান যে এরকম দাদার সবাইকে দেন। আমার বাবা মা ও দাদাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, কেননা দাদা বাবা মায়ের খুব খেয়াল রাখে। যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম তখন আমার বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজতে শুরু করলেন। কিছুদিন এদিক সেদিক ছেলের খোঁজ নেওয়ার পরে একটা ভালো ছেলের খবর আমার বাবা জানতে পারেন। বাবা যখন সেই ছেলের সম্বন্ধে খোঁজখবর নিলেন তখন তিনি জানতে পারেন যে ছেলে খুবই ভালো, ছেলের নাম রাশেদ। কিন্তু ওর বাবা মা জীবিত নেই। ওর মামা মামি ওকে নিজের ছেলের মতো করে মানুষ করেছেন। চাইলে খুবই ভদ্র আর ওর কোনো বদভ্যাস নেই। আমি যখন আমার বিয়ের কথা শুনলাম তখন আমার মনে বিভিন্ন রকমের স্বপ্ন আসতে লাগল। বিয়ের পরে কি হবে, আমি সেই সব স্বপ্ন দেখতে লাগলাম। আমার বয়স ১২ বছর হলেও আমি স্বপ্ন দেখতে লাগলাম। বাবা ভাবলেন পরিবার যখন ভালো তখন দেরি করা উচিত না। এই কারণে বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ের দিন ঠিক করে দিলেন। ১০ দিন পরেই দেখি আমার বিয়ে ঠিক করে দেওয়া হলো। আমার বাবা আর দাদা বিয়ের জোগাড় যন্ত্র করতে ব্যস্ত হয়ে পড়লেন। এভাবেই দেখতে দেখতে ৭ দিন পার হয়ে গেল। আজকে আমার বিয়ে। বরযাত্রী আসার পরে খুব ধুমধাম করে শান্তিপূর্ণভাবে বিয়ে হয়ে গেল। আর বিয়ে হয়ে আমি আমার শ্বশুরবাড়ি এসে গেলাম। শ্বশুরবাড়িতে আমার স্বামীর মামা এবং মামি আমাকে বরণ করে নিলেন। তারা আজকে খুব খুশি। বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করার পরে আমাকে খুব সুন্দর করে সাজানো বাসর ঘরে বসিয়ে দেওয়া হলো। আমি মাথায় ঘোমটা টেনে মাথা নিচু করে বসে নিজের স্বামীর অপেক্ষা করছিলাম। সেই সময় আমার কেমন জানি অদ্ভুত ভয় কাজ করছিল, কেননা বাসর রাতের সম্বন্ধে আমি অনেক কথা শুনেছিলাম। আমি শুনেছিলাম যে এটা জীবনের একটা স্মরণীয় দিন হয়। আমি এই সব কিছু চিন্তা করে খুব ঘাবড়ে যাচ্ছিলাম। কিছু সময় পরেই আমার স্বামী ঘরের মধ্যে এলো। ও এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আমার পাশে এসে বসে পড়ল। এরপরেও বলতে লাগল, শিল, আমি খুব খুশি যে আমি তোমার মতো সুন্দরী একজন জীবন সাথী পেয়েছি। তুমি জানো শিলা, আমি যখন বছরের ছিলাম তখন আমার বাবা মায়ের মৃত্যু হয়ে যায়। তখন থেকেই আমার মামা মামি আমাকে নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আমাকে পড়াশোনা করিয়েছেন। আমি চুপচাপ রকমের কথা শুনছিলাম। তারপর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার বাবা মামা মামি নিজেদের কোনো সন্তান নেই? এ কথার উত্তরে আমার স্বামী বলতে লাগল যে আমার মামির বিয়ের পরে অনেক দিন অবধি কোনো সন্তান হয়নি। এরপরে মামা মামির অনেক বছর ধরে চিকিৎসা করালেন। তারপরে গিয়ে তিনি মা হন। কিন্তু যখন সন্তান হওয়ার সময় এল তখন হঠাৎই মানুষ শরীর খুব খারাপ হয়ে যায়।
ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার চেক আপ করে বললেন, মা এবং ছেলের মধ্যে একজনকে বাঁচাতে পারা যাবে। সেই সময় মামা বুঝতে পারছিলেন না যে সন্তানকে বাঁচাবেন নাকি মামিকে। তারপরে তিনি সিদ্ধান্ত নিয়ে ডাক্তারকে বলে দিলেন যে মামিকে যে কোনো উপায়ে হোক বাঁচিয়ে নিন। সেই সময় ডাক্তার মামিকে অপারেশন করে তাকে বাঁচিয়ে তোলেন। কিন্তু ডাক্তার এটাও বলে দিলেন যে তিনি আর কখনোই মা হতে পারবেন না। এই দুঃখ থেকে আমার মামা আর মামি অনেক দিন অবধি বের হতে পারেননি। এর কিছুদিন পরে আমার বাবা মায়ের দুর্ঘটনায় মৃত্যু হয়। তখন থেকেই তারা আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে মানুষ করেছেন। যাই হোক না কেন, আমি নিজের মামা মামি উপকার কখনো ভুলতে পারব না। এ কথা বলতে বলতে আমার স্বামীর স্বরে নরম ভাব এসে গেছিল, সাথে তার চোখে জল চলে এসেছিল। তখন আমি আমার স্বামীকে বললাম যে, তুমি এত চিন্তা করছো কেন? আমি তাদের এত ভালোভাবে সেবা করব যে তারা সবসময় হাসিখুশি থাকব। এই কথা বলার সময় আমার মধ্যে আবেগ ফুটে উঠেছিল। তুমি কি এইসব কথা বলে সারা রাত পার করে দেবে নাকি? আমিও এই সময়ের অপেক্ষা করছিলাম। কিন্তু কিছু সময় পরেই গোবিন্দ উঠে আমার থেকে দূরে সরে গেলেও 5 মিনিট ঠিকভাবে টিকতে পারেনি। এসব দেখে আমি ভিতরে ভিতরে বলতে লাগলাম, আমি এই রাতের জন্য কত না স্বপ্ন দেখেছিলাম, আর কত স্বপ্ন নিজের মনে সাজিয়ে রেখেছিলাম। কিন্তু আমার সেই সমস্ত স্বপ্ন আর আশার উপরে জল ঢেলে গেল। গোবিন্দ আমাকে সেই খুশি দিতে পারেনি যেটা একজন স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে চায়। গোবিন্দ খুবই তাড়াতাড়ি গভীর ঘুমে ঘুমিয়ে গেল। আমার সারারাত কিছুতেই ঘুম আসছিল না। এসব ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি সকালে উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। যখন বাথরুম থেকে ফিরে এলাম তখন দেখলাম মা বারান্দায় শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করছেন। তাকে এভাবে ব্যায়াম করতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে মামার বয়স 55 বছর হওয়ার পরেও তাকে একটা যুবক পুরুষের মতো মনে হচ্ছিল। যাই হোক, রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। কিছু সময় পরে যখন আমি চা বানিয়ে মামা আমাকে দিতে এলাম তখন মা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন যে, বোমা, তোমার মামি কোথায় গেছে? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মামার এ প্রশ্নের উত্তরে আমি বললাম, তিনি তার রান্নাঘরে আছেন আর কিছু কাজ করছেন। কয়েকদিন থেকে আমি লক্ষ্য করে দেখেছি যে আমি যখনই কোথাও যান না কেন মামা তার পিছন পিছন সেখানে পৌঁছে যেতেন আর মামির সাথে অদ্ভুত কিছু করতে থাকতেন। মামা মামিকে বলতেন, আরে এখন তো একটু লজ্জা করো, বাড়িতে নতুন নতুন বোমা এসেছে, যদি এসে সব দেখে নেয় তাহলে কিভাবে বলতো? মামা মামির এই ধরনের কথা শুনে আমার খুবই লজ্জা অনুভব করতাম মতো। আমি মনে মনে ভাবতে থাকতাম যে কাজ গোবিন্দর মামার মতো হতো। এভাবেই দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। এরপরে এক রাতে যখন আমি বাথরুম যাচ্ছিলাম তখন আমার ঘর থেকে মামির অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। এরকম আওয়াজ শুনে আমার মনের ভিতর কেমন জানি করতেছিল, তাই তাদের জানালার কাছে গিয়ে উকি মেরে ভেতরে দেখতে লাগলাম। ঘরের হালকা আলোতে আমি এমন কিছু দেখলাম যেটা দেখার পরে আমার নিজের উপর কন্ট্রোল করতে পারা খুব মুশকিল হতে শুরু করেছিল। আমি কোনো রকমভাবে নিজের উপর কন্ট্রোল করে সেখান থেকে নিজের ঘরের মধ্যে চলে এলাম। ঘরে এসে আমি গোবিন্দকে উৎসাহিত করতে লাগলাম, কিন্তু এত গভীর ঘুমে ছিল যে কোনো কিছু অনুভব হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আমি কোনো রকমভাবে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। যখন সকাল হল তখন আমার স্বামী নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন। তার ছুটি শেষ হয়ে গিয়েছিল। আসলে আমার স্বামী গোবিন্দ শহরে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থেকে নিজের চাকরি করত, তাই 10 মাস পর পর এই বাড়িতে আসতে পারত। আমি রান্নাঘরে গিয়েও জন্য নাস্তা বানালাম। তারপরে ওকে নাস্তা খেতে দিলাম। ও নাস্তা খাওয়ার পরে মুখ ধুয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর আমি নিজে উদাস চেহারা নিয়ে নিজের ঘরে চলে এলাম। কিন্তু সারাদিন আমার মাথার মধ্যে রাতের সেই দৃশ্য ভাসতে লাগল। এখন আমি মনে মনে এটা ভাবতে লাগলাম যে আমি কত সৌভাগ্যবতী যাকে মামা এখনও এতটা ভালোবাসেন, আর অন্যদিকে আমার স্বামী আমাকে কিছুই দিতে পারেনি। এখন তো দিন এভাবেই কাটতে মামিমা আমাকে বলতো, তোমার বয়স হয়েছে কিন্তু তুমি এখনও আমার কাছে যুবকের মতো। মামির মুখ থেকে এই ধরনের কথা শুনে আমি হতবাক হয়ে যেতাম যে মামা মামির সাথে কি এমন করেন যার কারণে আমি এই ধরনের কথা বলতে থাকেন। পরে রাতে আবারও মামার ঘর থেকে একই ধরনের আওয়াজ আসতে লাগল। এবার আমি আর নিজেকে থামাতে পারলাম না। আবারও সেই জানালার কাছে গিয়ে তাদের ঘরের ভিতরে উকি মেরে দেখতে লাগলাম। আবারও সেই একই দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠল, যেটা দেখে আমার অস্বস্তি হতে শুরু করেছিল। এরপরে আমি নিজের পিছনে করে নিজের ঘরে ফিরে এলাম। ঘরের মধ্যে এসে আমি এটাই ভাবতে লাগলাম যে
যদি এই কথাটা মামা অথবা আমি জানতে পারেন তাহলে তারা আমার সম্বন্ধে কি ভাববেন, এই সব কথা ভেবে আমি কয়েকদিন সেই সব দেখা বন্ধ করে দিয়েছিলাম। একদিন রাতে মামির শরীর খারাপ ছিল, কিন্তু তিনি নিজের মাথায় হাত দিয়ে বারবার এটাই বলে যাচ্ছিলেন যে আমার শরীর খারাপ, কিন্তু তার এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। তার তো শুধু নিজের খুশি পূরণ করা চাই। এরপরে মামি আমাকে বললেন, বোমা আজকে আমার শরীরটা একদম ঠিক নেই, তাই আমি ওই ঘরে কোনো মতে যাব না। তোমার মামার যেহেতু রাতের বেলা জল খাওয়ার অভ্যাস আছে, তাই আজকে তুমি তাকে জল দিয়ে এসো। মামির মুখ থেকে এই কথা শুনে রাতের সেই দৃশ্য আমার চোখের সামনে ভাসতে লাগল। এরপরে মামা আমি অন্য ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর আমি জলের গ্লাস নিয়ে মামার ঘরে দিতে গেলাম। সেই সময় মামা নিজের ঘরে হালকা আলো জ্বেলে বিছানায় শুয়েছিলেন। যখন আমি জলের গ্লাস নিয়ে দরজার কাছে পৌঁছালাম তখন আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। তাই আমি নিজের শাড়ির আঁচল মাথার উপর দিয়ে বড় করে ঘোমটা টেনে নিলাম, কেননা আমিও সবসময় এরকম ঘোমটা টেনে রাখতেন। সেই সময় আমি নিজের চেহারা পুরো মামির মতো করে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম। ভিতরের দৃশ্য খুবই ভয়ানক ছিল। আমি তাড়াতাড়ি করে জলের গ্লাস রেখে যখনই ফিরে আসতে শুরু করলাম, আমি তাড়াতাড়ি করে নিজের মুখ থেকে নিলাম যাতে তিনি আমার মুখ দেখতে না পান। এরপরে তিনি আমার সাথে সেরকমই ব্যবহার করতে লাগলেন, যেমনটা তিনি মামির সাথে করতে থাকতেন, আর তারপরে সেই সবই হতে লাগল। এরপরে যখন তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন তখন আমি সেখান থেকে উঠে নিজের ঘরে চলে এলাম। আজকে আমি খুব খুশি, ঘরে বসে বসে এটাই ভাবছিলাম যে মামির অবস্থা কেন এরকম থাকে। সেই আইডিয়াটা আজকে আমি পেয়ে গেছি। এরপরে আমি বিছানাতে শুয়ে ঘুমিয়ে গেলাম। কখন যে আমি গভীর ঘুমে ঘুমিয়ে গেলাম জানতে পারলাম না। যখন সকালে আমার চোখ খুলত তখন আমার খুব ফ্রেশ অনুভব হচ্ছিল। রাতের বেলা যে খুশি আমি পেয়েছিলাম তার তো কোনো ঠিকানাই ছিল না। কিছু সময় পরে বাইরে বেরিয়ে নিজের ঘরে গিয়ে সাজগোজ করলাম। তারপরে মামির কাছে গিয়ে দেখলাম যে তার শরীরে এখনো খুব জ্বর। আমি কাপড় ভিজিয়ে যখন তার কপাল মুছতে লাগলাম তখনই মামা সেখানে এসে গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন যে বোমা, এখনো তোমার মামির শরীর কেমন আছে? আমি তার প্রশ্নের উত্তরে বললাম, এখন সব ঠিক আছে, জ্বর কিছুটা কমেছে। কথা বলতে বলতেই সেই সময় আমি অনুভব করলাম যে মামা আমাকে গভীরভাবে দেখে যাচ্ছিলেন। এর আগে তিনি কখনো এরকম গভীরভাবে আমার দিকে তাকিয়ে দেখেননি। এখন আমার মনে হতে লাগলো যে তিনি রাতের ব্যাপারটা জানতে পেরে যাননি তো, যে মামি জায়গায় আমি ছিলাম। এই সব কিছু চিন্তা করে আমি একদমই ঘাবড়ে গিয়েছিলাম। আমার মনে হতে লাগলো যে এই কথাটা যদি মামা জানতে পেরে যান তাহলে না জানি তিনি আমার ব্যাপারে কি ভাবেন। সারাদিন পরে যখন রাত হলো তখন আবারও মামি আমাকে বলতে লাগলেন যে বোমা, আজকেও আমার শরীর পুরো ঠিক হয়নি। যতক্ষণ অবধি না আমার শরীর পুরো ঠিক হচ্ছে ততক্ষণ অবধি আমি তোমার মামার কাছে যাব না। যদি আমি এই অবস্থায় তোমার মামার কাছে যাই তাহলে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাবে। এই কারণে তুমি তোমার মামাকে জল দিয়ে এসো, না হলে তোমার মামা আমাকে খুঁজতে খুঁজতে এখানে অবধি এসে যাবে। আমি এই কথা শুনে তো আমার যেন খুশির ঠিকানা রইল না। আমি আবারও ভাবতে লাগলাম যে আজকে কেন না আবারও আমি জানতাম আজ আমার সাথে কি হবে। আমি আবারও জলের গ্লাস নিয়ে মামার ঘরে চলে গেলাম। আমি যখনই জলের গ্লাস রেখে পিছন দিকে ফিরলাম তখন মামা আবারও আমাকে বলতে লাগলেন যে কি বলব মা, এভাবেই চলে যাচ্ছ কেন? মামার মুখ থেকে এই কথা শুনে তো আমি একদমই ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম যে হয়তো এখন আমার সাথে কিছু অসম্ভব হতে যাচ্ছে। কিন্তু মামা বলতে লাগলেন, আমি জানি যে কালকে রাতে তোমার মামির জায়গায় তুমি ছিলে। তখন আমি মাকে বললাম যে যদি আপনি জানতেন যে আমি ছিলাম তাহলে আমাকে কিছু বলেননি কেন? এ কথার উত্তরে মামা বলতে লাগলেন যে বোমা, আমি জানি যে তুমি গোবিন্দের সাথে খুশি নন। যদিও তুমি আমাকে এই কথা বলেনি, কিন্তু তোমার কষ্টকে আমি খুব ভালোভাবে অনুভব করতে পারি। দেখো বৌমা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি এমন ব্যবস্থা করে নিয়েছি যে কিছু হবে না। আমার মুখ থেকে এরকম কথা শুনে আমি চিন্তামুক্ত হয়ে গেলাম। কিন্তু এই সময় আমি এই সব চিন্তাকে এক সাইডে করে রাখলাম আর মামার সাথে নিজের কষ্ট শেয়ার করতে লাগলাম। সেই রাতেও মামা যখন ঘুমিয়েছিলেন তখন আমি নিজের ঘরের মধ্যে শুয়ে পড়লাম। এখন তো এটা প্রতিদিনই হতে লাগল। আমিও খুব খুশি থাকতে লাগলাম। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।